2025-26 rang bisiwa bidansabani budget odibesino je sanmung roksawi bidansabao koktisa jakha a sanmung rognotiyei taklai 2026-27 rang bisiwa bidansabani budget odibeson salbani sal sangrong salo bidansabao koktisa laijao kha MLA Sudip Rai Borban LOP Jitendra Chaudhary koktisa laimani yagulo মন্ত্রী টিঙ্কু রাইতে হাসনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা 2025-26 rang bisini sanmung rogni bil rog পাস খানাতই কপনারকা হাসনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ে এবং নানা ধরনের যে সমস্ত আইন বিধি আছে তার সাথে সামঞ্জস্য রক্ষা করে এরকম কোন শিল্প করতে গেলে নির্মাণ করতে হয় আরো নানা দিক আছে প্রথমত অর্ডিন্যান্স এটাকে আইনে পরিণত করার চেষ্টা হচ্ছে ভালো আমি উদ্যোগের বিরোধী না এখন মাননীয় সদস্য সুনির্দিষ্টভাবে কিছু কিছু দিক থেকে তার যে কি ধরনের কন্ট্রাডিকশন হতে পারে প্রতিবন্ধকতা আসতে এটা আরেকটা অধিবেশন তো 6 মাসের মধ্যে হবে 6 মাসের মধ্যে তো আমরা জানি আর ত্রিপুরাতে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ছেড়ে যাবে মাননীয় মন্ত্রী মহোদয়া বলার চেষ্টা করেছেন কিন্তু হয়েছে তিনি সেগুলোর উপর আলোকপাত করতে পারেন তো এইজন্যই একটা প্রস্তাব দেওয়া হয়েছে মনে করে এটা কিন্তু লং রান কারণ আমাদের ত্রিপুরার ছোট জায়গা বেশি জমি নেই এখানে কাজেই সব দিক থেকে যাতে আমরা খুবই পরিমিতভাবে আমাদের জায়গা জমি রিসোর্সেস আমরা ব্যবহার করতে পারি এটা হলো তো ভালোই হয় আমি তো বলবো যে গভর্নমেন্ট বিবেচনা করতে যে সিলেক্ট করতে পাঠিয়ে একটা আসো এবং এটা হওয়া দরকার কাজে এতে মানে না হওয়ার কোনো কারণ নেই এখন 12 ঘন্টা এটার জন্য নতুন যে কারণটা এসেছে এই যে শ্রমকোড নতুন যেটা এসেছে এটা হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত করানো যাবে যদি দেওয়া এখন যেটা এনেছেন এটা হচ্ছে নো রেস্ট্রিকশন অফ ওয়ার্কিং আওয়ার আমি এটাই তো বললাম এটাই 12 ঘন্টা ছিল কোনো ধরনের রেস্ট্রিকশন এটা কিছু এটা আছে একটা ক্যাপ লাগানো আছে সপ্তাহে 48 ঘন্টা অর্থাৎ একটা সপ্তাহে 48 ঘন্টা যেখানে আগে 8 ঘন্টা ছিল এটা কত ঘন্টা বাড়িয়ে এখন এটা ওপেন করে দেওয়া হয় অর্থাৎ একটা লোক যদি চায় 12 ঘন্টা কাজ করে প্রতিদিন সেটা তার করার স্বাধীনতা দেওয়া হয় এক্ষেত্রে এটা এর জন্য করা হয়েছে যে কাজে পরিধি অনেক ব্যাপক হয়েছে আগে আমরা যদি ত্রিপুরাকে দেখি আগে আমাদের এখানে শপিং মল ছিল না ম্যাকডোনাল্ড ছিল না পিৎজা হাট ছিল না গিগ ওয়ার্কার ছিল না প্ল্যাটফর্ম ওয়ার্কার ছিল না এই যে নতুন নতুন কর্ম যে ব্যবস্থা এর জন্য এই নতুন যে শ্রম কোড কেন্দ্রে যেটা এসেছে এই শ্রম কোডে বলা হয়েছে যে 8 ঘন্টার পরিবর্তে একটা লোক যদি ভাবে আমি 12 ঘন্টা করে করব আমি সপ্তাহে 48 ঘন্টা কাজ করা চাই এই 48 ঘন্টা 4 দিনে করব বাকি 2 দিন আমি অন্য কোথায় কাজ করব আমি এখন যে সব এস্টাবলিশমেন্টে আমি যেখানে আছি এখানে 48 ঘন্টা কাজ করে বাকি 2 দিন আমি শপিং মলে গিয়ে সেখানে কোনো আউটলেটে আমি কাজ করব এই সুযোগটা যারা শ্রমিক তাদেরকে দেওয়া হয় এর জন্য এটাকে এই শ্রম যে কোডটা এটা যেহেতু লেবার দপ্তর অ্যাডপ্ট করেছে এটাকে ইন্ডাস্ট্রিতেও সেটাকে অ্যাডপ্ট করার জন্য এসেছে এই অ্যামেন্ডমেন্ট এটা কেন্দ্র সরকার ইমপ্লিমেন্ট করেছে আপনারা সকলেই জানেন 2025 নভেম্বরে তো এটাকে আমরাও আমাদের শ্রম দপ্তর এটাকে অ্যাডপ্ট করেছে এটাকে এখন আমাদের ইন্ডাস্ট্রি দপ্তর সেটাকে লাগু করেছে এর জন্য অ্যামেন্ডমেন্টটা এসেছে আজকে এখানে এই যে প্রস্তাবিত বিদ্যালয় সেখানে আধুনিক চিকিৎসা নার্সিং ফার্মেসি আয়ুর্বেদ হোমিওপ্যাথি ডেন্টাল প্যারামেডিক্যাল ফিজিওথেরাপি এবং অন্যান্য যেসব এলাইড যে মেডিকেল বিষয়গুলো আছে সেগুলোর জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সেখানে পরীক্ষা পরিচালনা ডিগ্রি ডিপ্লোমা পিএইচডি করার সুবিধা থাকবে এবং পাঠ্যক্রম কিন্তু একদম প্রপার যে পাঠ্যক্রম যেটা দরকার সেগুলো তৈরি হবে এবং আমার মনে হয় খুবই প্রয়োজন ইউজিসি যে নির্দেশিকা আছে সেখানে বলা হয়েছে সেই ইউজিসি নির্দেশিকা
পলিসিটা আমরা ফলো করেছি। সেখানে আমরা একটা জায়গাও ঠিক করেছি ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে টুকলি রাজস্ব চক্রে শ্রীনগর মৌজা ও তহসিল এলাকায় প্রস্তাবিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। 10 একর জমি চিহ্নিত করেছি, কারণ আস্তে আস্তে অনেক বাড়বে। এখন থেকে আমরা 10 একর জমি সেটা স্থায়ী ক্যাম্পাস যখন হবে তার জন্য এখান থেকে আজকে পাস হলে তারপরে বিল্ডিং করার তার প্রয়োজনীয় অর্থ ফিনান্স থেকে সেভাবে আমরা চাইবো, বা আমরা অন্যভাবে কিভাবে আসবে সেটা পরের বিষয়, কিন্তু বিল পাস হয়ে গেলে সেভাবে আমরা ওই জায়গায় দেবো। এখন আপাতত আমরা এটাকে এই আমাদের যে মেডিকেল কলেজ আছে বা আমাদের যে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আছে বা আরো নতুন বিল্ডিং হচ্ছে আপনারা দেখেছেন, কোনো একটা জায়গায় কিন্তু আমরা শুরু করে দেবো। এখানে মাননীয় রাজ্যপাল হবেন চ্যান্সেলর এবং এক্সিকিউটিভ বোর্ড হবে, একাডেমিক কাউন্সিল হবে, বোর্ড অফ স্টেট স্টাডিজ হবে, ফাইন্যান্স কমিটি হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স কাউন্সিল থাকবে, এরকম অনেকগুলো যা নিয়ম অনুসারে সেগুলো এখানে থাকবে। এতে করে আমার মনে হয় যে স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে যে আইনি ও তার যে স্থানান্তর সংক্রান্ত শর্ত পূরণের ভিত্তিতে নতুন বিশ্ববিদ্যালয় আনা খুবই আমার প্রয়োজন। এবং আমি আরো সবার জ্ঞাতার্থে জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান সাহেব আপনার মাধ্যমে যে হেলথ ইউনিভার্সিটি নাম করা এখন যে হেলথ ইউনিভার্সিটি হয়েছে, যেমন এইমস থেকে হেলথ ইউনিভার্সিটি আমরা যাই এইমসে, এটা একটা ইউনিভার্সিটি কিন্তু। তাছাড়া পিজিআই যারা চণ্ডীগড়ে আছে সেখানে আছে, তাছাড়া আছে খ্রিস্টান মেডিকেল কলেজ বেলুন এবং নিমান্স, তারা জিপমা এবং কিংডম ইউনিভার্সিটি থাকে, এরকম সব জায়গায় এটা পরিষ্কার করে হয়ে গেছে আমার চিন্তা করবো। আমার মনে হয় যে এই বিলটা সবাই সর্বসম্মতভাবে অলরেডি বলেছেন, এটা আসলে ত্রিপুরার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত হবে, একটা নতুন দিগন্ত প্রসারিত হবে এবং আগামী দিনে এটা কিন্তু আমাদের জন্য একটা মাইন্ড ফলো হিসাবে প্রতিষ্ঠিত হবে। কি পার্শ্ব আছে ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু একটা এনভায়রনমেন্টলি একটু অন্যরকম হয়ে যাবে। এতে করে জনস্বাস্থ্য, পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল ট্রায়াল এটাও খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ট্রায়াল গবেষণা হয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে এগুলো একেবারেই থাকে। আমরা যদি দেখি জাতীয় স্বাস্থ্যনীতি বা যেগুলো আমাদের এনএমসি বা এনএমসি যে গাইডলাইন, সেইগুলো কিন্তু আমাদের সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওরা এনএমসি গাইডলাইন সম্পর্কে একেবারেই তাদের আইডিয়া থাকে। কিন্তু যদি আমরা আলাদাভাবে হেলথ ইউনিভার্সিটি করতে পারি, এনএমসি কি গাইডলাইন দিচ্ছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা ইভেন নার্সিং কাউন্সিল কি কি গাইডলাইন দিচ্ছে, সেখানে সেই ইউনিভার্সিটি যদি হয় সেইভাবে বিশেষ মানদণ্ড যেটা স্ট্যান্ডার্ডাইজেশন সেটা মেনে স্বাস্থ্য শিক্ষা এমন একটা পেশা আমার মনে হয় যেটা জীবন এবং মৃত্যুর সাথে একটু জড়িত এবং হাইয়েস্ট লেভেলে আমরা কেন তার পরিষেবা আমরা ত্রিপুরায় জেনারেট করতে পারবো। অথচ আমাদের কাছে সব এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো ইনস্টিটিউশন আমরা করছি, এর জন্য সময়ের সাথে এবং এই যে বিভিন্ন পরিষেবা আমরা এখন দিতে পারছি এর সাথে তাল মিলিয়ে আলাদা ও নজরদারির জন্য স্বাস্থ্য বিদ্যালয় যারা আমরা এখানে আজকে এনেছি সেটা খুবই প্রয়োজন। আমরা বর্তমানে ত্রিপুরার যে মেডিকেল এডুকেশন তথ্য আপনারা সবাই জানেন আছে যারা নাকি ইনস্টিটিউশনগুলোতে ওনারাই এটা এখানে প্রায় মোট 27টি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, 3টি মেডিকেল কলেজ, 1টি ডেন্টাল কলেজ, 4টি ফার্মেসি কলেজ, 3টি প্যারামেডিকেল কলেজ, 16টি নার্সিং কলেজ, তাছাড়া এএনএম প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এছাড়াও একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং আগামী দিনে একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে। কাজেই এখানে একটা স্বতন্ত্র যদি একটা স্বাস্থ্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু যতগুলো আমি বললাম যে 27টার মতো আরো যতগুলো পাবে সেগুলো কিন্তু এই হেলথ ইউনিভার্সিটি থেকে দেখার জন্য একেবারে এমপ্লয়মেন্ট। আজকে এই স্বাস্থ্য শিক্ষা বলতে আমরা সবাই জানি যে নার্সিং হোক, মেডিকেল হোক, ফার্মেসি হোক, ডেন্টাল হোক, সার্জারি, এটা কিন্তু এই শিক্ষার পদ্ধতি একটু আলাদা। তো সেখানে সাধারণ ইউনিভার্সিটি সেই জিনিসটা কিন্তু তাদের বোধগম্য হয় না এবং শুধু খালি পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নেয়, কন্ট্রাক্ট করে এবং
টেকনিক্যাল বিষয় যখন দাঁড়ায় দেখা যায় ওরা বুঝতেও অপারগ। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি দেখেছি। তাছাড়া এখানে ক্লিনিক্যাল ট্রেনিং এর খুব প্রয়োজন, এবং যেগুলো ক্লিনিক্যাল ট্রেনিং একটা ইউনিভার্সিটি, হেলথ ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে কিন্তু সাধারণ ইউনিভার্সিটিতে কিন্তু সেই ক্লিনিক্যাল যে ট্রেনিং সেটা কিন্তু থাকে না। আরেকটা হচ্ছে প্রশাসনিক কার্যকারিতা ও নিয়ন্ত্রণ, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফোকাস, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সাধারণ বিশ্ববিদ্যালয়ে এখানে কি থাকে, আর্টস, কমার্স এবং আমাদের যে বিজ্ঞান, এইগুলো নিয়ে কিন্তু তাদের প্রচন্ড চাপ থাকে সাধারণ। তো সেই জায়গায় ওরা এত চাপ থাকে, এখানে অনেকগুলো কলেজ যে ওদের দেখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু মেডিকেল সায়েন্সের বিষয়ে সেইভাবে তাদের যেহেতু টেকনিক্যাল স্টাফও থাকে না মেডিকেল লাইনে, তো তারা এই বিষয়টা বুঝতেও পারেন না। সেটা সেই জায়গায় এটা খুবই প্রয়োজন এখানে আলাদাভাবে একটা হেলথ ইউনিভার্সিটি। এবং এখানে শুধু মানে এই ইউনিভার্সিটির আন্ডারে যখনই কেউ পাস করে যাবে তার যে এফিলিয়েশন সেটা যখন পাবে, বাইরে গেলে তার কিন্তু তার যে স্ট্যাটাস অনেক বেশি হাই হয়ে যাবে। এবং পরীক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রম নিয়ন্ত্রণ সেইগুলো কিন্তু ইউনিভার্সিটিতে সাধারণ যে ইউনিভার্সিটি আছে সেই তারা যেভাবে করে এটা কিন্তু আলাদা। সেটা কিন্তু একমাত্র হেলথ ইউনিভার্সিটি সব এই ধরনের এক্সপার্টাইজ করতে থাকলে যারা ওখানে মানে চ্যান্সেলর থেকে আরম্ভ করে ওখানে সব মেডিকেল লাইনে, এবং সেখানে এর যে মান, স্ট্যান্ডার্ডাইজেশনের যে মান, সেটাকে একটু ডিসিশন নিতে সুবিধা হয় এবং স্পিডি। আমরা দেখছি অনেক সময় অনেক ডিসিশন ওরা নিতে পারে না, সেখানে যেতে হয় বারবার, বুঝতেও পারে না। তো আলটিমেটলি তারা কিন্তু মেডিকেল ডক্টরকে ডেকে এনে মেডিকেল কলেজ থেকে এনে সেখানে বসে তাদের ডিসিশন নিতে হয়। আরেকটা বিষয় ক্লিনিক্যাল পোস্টিং ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু হসপিটাল বেসড ক্লিনিক্যাল পোস্টিং। তো এতে করে ক্লিনিক্যাল যে এক্সপোজার একটা ইউনিভার্সিটি যখন হয়, তাদের ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু এই যে ক্লিনিক্যাল এক্সপোজার, পেশেন্টের সাথে যে ডাইরেক্ট একটা এক্সপোজার, সেটা কিন্তু একমাত্র হেলথ ইউনিভার্সিটি হয়। যারা মেডিকেল স্টুডেন্ট আছে তার রোগীদের সাথে কিন্তু ডাইরেক্টলি কথা বলতে হবে, এখানে কাগজ কলমের বিষয় না। তো হেলথ ইউনিভার্সিটিতে আমি নিজেও দেখেছি অনেকগুলো হেলথ ইউনিভার্সিটিতে, এখন আমি 3 জন মেডিকেল কলেজ থেকে আমি পাস করেছি, এখন কেজি ইউনিভার্সিটি হয়ে গেছে। এতে করে ওই ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু সমস্ত সব যা ট্রেনিং থেকে আরম্ভ করে এভরিথিং সাধারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটি থাকে না। এবং এই যে বিশাল সংখ্যক যে রোগী এবং হাসপাতালের পরিবেশও কিন্তু জেনারেল যে বিশ্ববিদ্যালয় আছে সেইগুলোর মধ্যে থাকে। রিসার্চ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের নানা রকম রোগও বাড়ছে, এবং সেই রোগের কারণে একটা হেলথ ইউনিভার্সিটি হলে তার কিন্তু এক্সপোজার অনেক বেশি থাকে, এবং সেখানে আইসিএমআর থেকে আরম্ভ করে বিভিন্ন যে এখন মেডিকেল রিসার্চ বিষয় সেইগুলো কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে থাকাতে নিজেরাও করতে পারবে, আবার অন্যান্য যেসব আইসিএমআর মতো যে রিসার্চ ইনস্টিটিউশন আছে তাদের সাথে যুক্ত হতে পারবে। তো গবেষণা খুব ইম্পর্টেন্ট পেশেন্টের জন্য, পেশেন্ট এবং সাধারণ মানুষের জন্য কিন্তু খুবই প্রয়োজন। এবং এতে করে কি প্রপারলি রোগটাকে নির্ণয় করা, এবং কি ওষুধ, নতুন ওষুধ বেরিয়েছে কিনা, আজকাল বিভিন্ন মলিকুল বেরোচ্ছে আমরা অনেকেই জানি না, কিন্তু যখন এই ধরনের ইউনিভার্সিটি হবে টোটাল পরিবেশটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। শুধু এই যদি মনে করে যে আমি করবো, সে করতে পারে, অপশন আছে, করতেই হবে এবং চাপিয়ে দেওয়া যাবে। সে যদি মনে করে না আমি এক্সট্রা কাজ করে আমি বেশি করবো, এই যে একটা সুযোগ করে দেওয়া, এই বিষয়, এই বিষয়ে আলোচনা হয়েছে। Rignai, naithok irignai. Rignai hamjang rongni bagai naithok tei quality kaham irignai. Tabuk hatiwo bele rangklai beno manthugi tongo. Manthogo yad bai takja rignai chamuthu risha kanboro. Manthogo
ketal jorani mesin bai takjak naithok bumulni palini rignai tiprasha hukumu mari rangtang surang Chandrahar wakhum toya kharo joto manthogo haike lirida tongsidi tabung nokrungdi kanrubai te kanborok phalnokbai oro wholesale te khusra rignai risabo phajago manthogo jerok rignai bania khlainai borok o phalnognino rignai risa wholesale tlangai bania bo khlai manai haike lirida tongsidi krungdi nikuma Agartala North Banmalipur near Yongs Corner Club West Tripura Mobile number 9862821223 Teki sekogdung number 8787132/82589191171/8119938 548